আজকে আমি কিছু কথা বলবো, যে কথাগুলো খুবই ইম্পর্টেন্ট এবং জরুরি। এগুলো যদি আমি না বলে যাই তাহলে একটা ইতিহাসে হয়তো একটা বাদ পড়ে যাবে। দ্যাটস ওয়াই খুব বেশি ইম্পর্টেন্ট। এখন এই ইম্পর্টেন্ট কথাগুলো বলতে গেলে আমাকে কিছু প্লিউড টানতে হবে, মানে একটা অতীত কোনো কিছু জিনিস টানতে হবে, না টানলে বোঝানো যাবে না। আমি অনেক চিন্তা করে দেখছি যে এগুলো আমার বোঝাতে হবে, কেননা আমি যেটা বলবো সেটা আপনি হয়তো, আপনাকে যেটা বলবো সেই একই কথা যদি আপনি আমাকে বলেন তাহলে কিন্তু আমি বিশ্বাস করব না। তবে কোশ্চেন আসবে, আপনি কেন আমাকে বিশ্বাস করবেন? আমি আপনার কোশ্চেনটা আমি বলব। আমাকে বিশ্বাস করতে হবে এই কারণে যে আমি মেজর জাহিদি। আর মেজর জাহিদটা কে? আই এম নট মাইনর। আর মেজর জাহিদিটা কে? মেজর জাহিদিটা হচ্ছে যে সবসময় আল্লাহ দ্বারা পরিচালিত হয়। যে আমার পিছনে আল্লাহ থাকেন, আল্লাহ আমাকে গাইড করেন সামনের দিকে এগিয়ে যেতে, আর সামনে থাকে আমার মায়ের দোয়া। এটা বিশ্বাস করি। দ্যাটস ওয়াই আমি বিশ্বাস করি এবং আমি যেটা বলি সেটাই সত্য। না এখন আসুন, আমার অতীত ইতিহাস আমাকে বলতে হবে। আমি তখন ছোটো, ক্যাডেট কলেজের আগে, তখন আমাদের বাসার সামনে একটা ছোট্ট একটা রাস্তা ছিল, পূর্ব পশ্চিমে গিয়েছে, উত্তর দক্ষিণ দিকে একটু আড়াআড়ি বরাবর একটা মাঝখানে ভাঙ্গা ছিল। তো রিক্সাগুলো যেত আর চাকা বেঁকে যেত ওই ছোট গর্তে পড়ে। তো আমার বাসার সামনে ছোট একটা মাঠ ছিল, সেই মাঠে ছোট ছোট বাচ্চারা আসতো, খেলতো, এবং ওদের মধ্যে আমি একটু বড় ছিলাম। তো এই আমার নেতৃত্বেই সবাই খেলতো, আমার ওয়াইফও আসতো, ও এসে ওখানে খেলাধুলা করতো। তখন আমি একে বললাম যে এই একটা কাজ করি, আমরা এই ছোট গর্তটা আমরা পূরণ করে দিই। তো ওখানে সবাইকে ডাকলাম, আসলো ওরাও উদ্বুদ্ধ হলো। আমরা কোদাল, তারপর খন্তি টন্তি সবগুলো নিয়ে এসে মাটি খোঁড়া শুরু করলাম। তখন একটা ছেলের নাম হচ্ছে পল্লব। ওই পল্লবের নামটা এই কারণে বললাম, আপনার হয়তো ওর কাছে ক্লিয়ারিফিকেশন নিতে পারবে যে আসলে ঘটনাটি ঘটছিল কি না। হ্যাঁ, তো হয়তো ওর মনেও না থাকতে পারে, এটা হার্ডলি সেটা অ্যানাদার থিং। তো এসে হঠাৎ করে একটা কোপ দিল, কোপ দেওয়ার পরে দেখি যে একটা ওই ইয়ের মতন, তখন আমাকে বললো যে আমরা ভাবলাম যে ওটা হচ্ছে গাছের কাছে একটা শিকড় টাইপ। তো একদম জোরে মার দিল, মার দেওয়ার সাথে সাথে দেখলাম যে অনেকগুলো তার বের হয়ে আসলো, ফোনের তার। তাড়াতাড়ি করলাম কি, আমরা ওটা বন্ধ করে রাখলাম, যে দরকার নেই এখানে কাজ করা। বুঝিনি কোন এর কনসিকুয়েন্স কী হবে, বুঝিনি। তো কাজ টাজ কমপ্লিট করলাম, রাস্তাটা সুন্দর করে মেরামত করলাম। পরের দিন সকালবেলা থেকে এসে দেখি যে কয়েকজন লোক ঘোরাঘুরি করতেছে, এদিকে ঘুরতেছে, ওদিকে যাচ্ছে, ওদিকে ঘুরতেছে, ওদিকে যাচ্ছে, খালি খুঁজতেছে। তো আমি বুঝতে বাকি রইল না যে এটা আমাদের কাজের জন্য এই ঘটনা ঘটছে। তারপর কিছু চুপ থাকবে, তো থাকার পর যত চুপ থাকে তখন দেখি যে ডিপি বলে, তখন প্রথম নাম শুনলাম ওটার নাম ডিপি। ওই ডিপিতে উঠে খুঁজতেছে, উঠতেছে একবার, নামতেছে একবার। এই দেখে আমি আস্তে আমার হলো, আমার মাকে বললাম যে মা এই ঘটনাটা ঘটাইছি আমরা। তখন আমার মার সাথে সাথে আমার বাবাকে বললো, বাবা যে ওদেরকে বললো, ওরা করলো কি, তখন লোকেট করলো জায়গাটা পুরোপুরি খুললো। অনেক দূর খোলার পরে সারাদিন কাজ টাজ করলো, করার পরে খুবই যাওয়ার সময় আমার বাবার কাছে কিছু টাকা চাইলো। আমার বাবা তো টাকা দেবো না। টাকা কেন দেবো? যদি দিতে হয় তাহলে আমি ব্যাংকে যেয়ে দেবো। ব্যাংকে না তো অফিসে যেয়ে দেবো, যে অফিসে টাকা নেবে না ওখানে টাকা নেবে। তো এই বাগবিতণ্ডা হলো অনেক। তারপরে আমার বাসার সামনে তো তখন একটা কলম চাইলো, একটা কী লিখবে টিখবে, সামথিং লাইক দিস। তো আমি ওখানে আমার একটা কলম ছিল, খুব শখের কলম, যে কলমটা আমার বাবা ওই তার ছাত্রীর বাবা মা দিয়েছেন। ছাত্রীর বাবা মা ছিল দুবাইতে, ওখান থেকে সুন্দর একটা কলম এসেছে, ফার্ডার সামথিং লাইক দিস, এই কলমটার নাম নিয়ে আসলো। ওই কলম দিয়ে লিখে টেখে বাট কলমটা নিয়ে চলে গেল। আমার তো আর মেজাজ গরম হয়ে গেল, আমি আর ছাড়বো না। তখন আমি তো ছোটো মানুষ। তখন ইসমাইল ভাইয়ের দোকানের সামনে ইসমাইল ভাইকে বলে দেখেন
হয়তো মনে আছে কি না আছে জানি না। তো একদম গায়ে জাস্ট গা বেয়ে উপরে উঠলাম, উপরে উঠে ঘাড়ে উঠে তার পকেট থেকে কলমটা নিয়ে একদম চিল্লা চিল্লা বলছে ভাই ও কলম দেবে না, আমি ছাড়বো না, কলম নিয়েছেন, কলম চোর, কলম চোর, কলম চোর বলে লোকজন নিয়ে আসে। তখন লোকজন জিজ্ঞাসা করলো কী ঘটনা, আমি বললো যেই ঘটনা, আমার কলমটা নিয়ে গেছে। তারপরে লজ্জায় বা ইয়ে করে আমার কলমটা দিয়ে দিল। হ্যাঁ, এই কথাগুলো আমি 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 কি এটা একটু একটু বুঝতে হবে আপনাদেরকে। হ্যাঁ, গন নাও আসুন ক্যাট কলেজে। ক্যাট কলেজে এরকম অনেক ঘটনা ঘটছে। ক্যাট কলেজ প্রত্যেকটা আমার সমস্যার যে কন্টেম্পোরারি আছে তারা জানে যে সারাদিন আমি পানিশমেন্ট খেতাম, আবার দুষ্টামি করতাম, আবার বদমাইশি করতাম। ম্যাক্সিমামই আমার কারণে না, ম্যাক্সিমামই কোনো মনে করেন কোনো সিনিয়র কোনো অন্যায়ভাবে কাউকে পানিশমেন্ট দিয়েছে, কেন পানিশমেন্ট দিয়েছে বিরোধিতা, আর সাথে সাথে আমিও পানিশমেন্ট খেতাম এবং আমিও আবার দুষ্টামি করতাম, আমি আবার ওদেরকেও ইয়ে করতাম। তো আমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে, হ্যাঁ, তো এই মনে করেন একটা ছোট্ট একটা উদাহরণ দিই। দরজা বন্ধ থাকতে বন্ধ করে যে আমাকে ওই একটা একটা ছেলের নাম ছিল শরীফ নাম, রস রস বলে খেতে দিতাম। ও তো খেপে যেত, ও আর কিছু বলতে পারতো, দরজা বন্ধ থাকতে কী করবে, কিছু করার নাই, চলে যেত। তো আমার এই অত্যাচার অতিষ্ঠ হয়ে কলেজ প্রিফেক্ট নাম আলভি, হাউস প্রিফেক্ট নাম নাহিদ, তারপরে আরেকজন হচ্ছে হাউস কালচারাল প্রিফেক্ট মনে হয়, নাম শরীফ, আরেকজন হচ্ছে মওলা। সবগুলো কিন্তু স্ট্যান্ড করা ছাত্র, হ্যাঁ, ভালো ছাত্র। হ্যাঁ, এগুলো সব প্রিফেক্ট। ডাকলো আমাকে, রুমে গেলাম। রুমে গিয়ে কী কারণে আমাকে জিজ্ঞাসা করলো, আমি তো হ্যাঁ না এটা আমি করিনি, বা এটা আপনি একটা একটু বিরোধিতা করলাম, করা শেষ। আলু বেল্ট খুললো, বেল্ট তখন হচ্ছে জাস্ট ক্লাস থেকে আসলো, তো বেল্ট খুললো, বেল্টের মধ্যে রানারগুলো আছে, তাও আপনি মার দিয়ে ফেলে দিল। ওদিকে আরেকজন মারলো, চারদিকে একজন মানে আরেকজনকে দিয়ে, একজন মানে একজনকে দিয়ে, একজন মানে একজনকে, জাস্ট আমি চরকির মতো ঘুরতে লাগলাম। ঘুরতে ঘুরতে আমি একদম পুরা ফিনকে দিয়ে রক্ত টক্ত বের হয়ে গেল। কী আর করবো, ওই অবস্থায় পাঠিয়ে দিল। ডুবে আসলাম, ডুবে আসা পড়ছে, খুব প্রচণ্ড ব্যথা। সাথে সাথে চিঠি লিখলাম যে আমার বাবাকে লিখলাম, আব্বা আমাকে, মানে কী লেখা মনে নেই, তবে ওই চিঠিখানে এক রক্ত লাগিয়ে দিলাম যে এই দেখো রক্ত, তোমার ছেলের রক্ত, সামথিং লাইক দিস। পোস্ট করলাম। পোস্ট করলে আবার প্রত্যেকটা চিঠি আমাদের হাউস মাস্টার দেখে। হাউস মাস্টারকে দেখলাম, হাউস মাস্টার দেখলো। হাউস মাস্টার দেখার পরে আমাকে কি বলে, আমাকে বললো যে আমাকে ডেকে পাঠালো। হ্যাঁ, জাহিদি তুমি কী লিখছো, কী হয়েছে ঘটনা? হ্যাঁ, তো আমি তো বলতে চাই না, ভয় যে আমি যদি বলি আবার যদি পিটাই। হ্যাঁ, তখন দেখলাম যে ওইটা নিয়ে প্রিন্সিপাল স্যার কাছে গেলেন। প্রিন্সিপাল স্যার কাছে চিঠি দেখালেন। প্রিন্সিপাল স্যার দেখে মাথা খারাপ হয়ে গেছে। প্রিন্সিপাল স্যার হচ্ছে তখন ছিল হচ্ছে আমাদের জিয়াউদ্দিন স্যার। তো জিয়াউদ্দিন স্যার সাথে সাথে করলো কি, হোল চারজনকেই ওনাদের দিস টাইপ মানে হচ্ছে প্রিফেক্টশিপ বাতিল করে দিল। বাতিল করাও শেষ, সাথে সাথে আবার করলো কি, ওরা হোল ক্লাস ওয়ার্কআউট করলো। ওয়ার্কআউট মানে হচ্ছে ওরা আর কেউ থাকবে না কলেজে। হ্যাঁ, তাদের প্রেস্টিজ নষ্ট হয়ে গেছে। এবার তো জানে না, ওই ইয়াং অবস্থায় সবাই মিলে দেওয়ালটাকে পার হয়ে চলে গেল, আর কেউ ক্যালকুলেস করবে না। এটা করার পরে শেষ। তখন সাথে সাথে প্রিন্সিপাল স্যার কী করলো, আর রংপুর সেনানিবাস থেকে ফোন করলো, হেল্প চাইলো। রংপুর সেনানিবাস থেকে সোলজার আসলো, আসে সবাইকে এবার ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে আসার পরে আবার তাদেরকে প্রিফেক্টশিপ দেওয়া হলো। আবার যেমন অবস্থা তেমন চলে গেল, ওটা আর কিছু হলো না আর কি। তো আমি আমার তো ইয়ে পেলাম না, জাস্টিস পেলাম না। তো জাস্টিস পেলাম না জন্য আজকে সবার নামগুলো বলে দিলাম। এটা যদি ইয়ার অন ইয়ার হয়, বা এটা যদি সবাই জানে, তারা যদি মনে করে যে তারা ভুল করছে, দে উইল বেক পার্ডন টু মি। হাউভার, এটা হচ্ছে আমার ক্যাটগরিজ লাইফের একটা ইতিহাস বললাম। তারপর ক্লাস ওই অবস্থায় আবার আর একটা ঘটনা ঘটছে। সেটা হচ্ছে আমার ক্লাসমেট কলেজ প্রিফেক্ট, দারুণ প্রতাপ, হেভি প্রতাপ ছিল। হ্যাঁ, ও যা ধরাকে সরাকে এই করতো সেই করতো। হ্যাঁ, অত ওই অবস্থায় যেটা হয়েছে, প্রিফেক্টশিপ পাইছে, হেভি কিছু একটা পেয়ে গেছে আর কি।
তো অন্যায় ইয়ে করছে। একদিন কোনো এক কারণে হয়তো বা আমার রুমমেট ছিল হচ্ছে আলিম, আমার একদম প্রাণের দোস্ত ছিল। তো আলিম আর আমি মিলিয়ে প্ল্যান করলাম যে একে একটু সাইজ করতে হবে। হ্যাঁ, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। তো কী হলো, চিপাকেল দেবো। চিপাকেল দেবো কী হবে, চিপাকেল দেওয়ার জন্য বলে রাতে দেবো। তো ও আর রাত আর বাড়ে নাই, আমার সাথে ইয়ে করে আমাকে ইয়ে করে, না আজকে এখনই ওকে সাইজ করে আসি। তো ও চলে গেল, দৌড়ে ইয়ে গেলো। আমি বলে কতবার চেষ্টা করলাম, মানা করলাম, সে আর শুনলো না। প্ল্যান কিন্তু করছে রাতে যে প্রচণ্ড মানে ওই পিটাচ্ছে। জাস্ট পিটানোর শেষে শেষে খুব জোরে পিটালো। সাথে সাথে তখন শারফুল আলম লেফটেন্যান্ট করে প্রিন্সিপাল ছিলেন। সাথে সাথে সংবাদ চলে গেল, প্রিন্সিপাল স্যার চলে আসলেন, অ্যাডজুটেন্ট চলে আসলেন। আসার পর সাথে সাথে ক্লোজ অ্যারেস্ট। হ্যাঁ, আর তখন তো বুঝিনি ক্লোজ অ্যারেস্ট কী। তো প্রথম সেদিন হলো ক্লোজ অ্যারেস্ট হয়ে আমাদেরকে আরও কে রাখলো হচ্ছে আইসোলেশন রাখলো। ওখান থেকে ওই দিনেই ইয়ে হলো। তখন তো স্যার ছিলাম যে হাউস মাস্টার স্যার আসে বললো যে না, জায়দি উইল নট গো, আই নো হোয়াট ইজ জায়দি। হ্যাঁ, তো বেঁকে বসলেন। হ্যাঁ, তো আমি পরে শুনছি যে জায়দি এমন অবস্থায় গেছে যে আমাকে আউট করবে, বাট উনি বললেন যে আমি যদি জায়দি যদি চলে যায়, আমি যদি হাউস মাস্টার থেকে আমাকে হাউস মাস্টার থেকে ইস্তফা দিবে বা আমিও চলে যাব, এই অবস্থা পর্যন্ত গেছে। তারপরে আমি রয়ে গেলাম। আমার জানের দোস্ত আউট হয়ে চলে গেল। সামনে এইচএসসি পরীক্ষা, আমাদের ক্লাস থেকে এই কারণেই 8টা ছেলে ফেল করলো। ঘটনা ঘটলে এলাম আমি আর আলিমও ফেল করছে। আমার বড় ভাই ছিল, আমার বড় ভাই আমার সাথে ছিল, আমার বড় ভাই ফেল করছে। টোটাল আটজন ক্যাডেট কলেজ থেকে 8টা ছেলে ফেল করছে। জাস্ট এইসব ইয়ের জন্য আমাদের মানে কি বলবো, ওই 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 অবস্থা থেকে ইয়ে করার জন্য। আর আমি পাশ করলাম কী করে, আমি ওই যে আমার 1 মাস আমি মতন আমি আইসোলেশনে ছিলাম। ওই সময় পড়াশোনা করছি একটু, ওই পড়াশোনা করে একটু একটু পড়াশোনা করে জাস্ট খারাপ করিনি। স্টার হয়তো বা ছিল, স্টার ছিল, তো পাশ করে বের হয়ে আসলাম। এখন আসেন আইসিএসবিতে টিকলাম। তো আমরা পরীক্ষা দেবো না। প্রথম পরীক্ষাটা দিয়ে নিই। হ্যাঁ, আমি ইয়ে করো, আব্বা কান্নাকাটি করলো। হ্যাঁ, যে তোমার দুই ভাইকে মনে ইয়ে করলাম, তোমার যদি না যাও, আমি টিচার মানুষ, আমি কয়জনকে পড়াশোনা চালাবো। আমার বাবার অবস্থা দেখে খুব খারাপ লাগলো, যে একদম কেঁদে দিল আমার বাবা, যে অন্তত তোমরা পরীক্ষা দাও। বাবা বড়ো ভাইয়ের হবে না, একটু মানে শর্ট আছে, 5 ফুট 4 ইঞ্চি, 5 ফুট 3.5। তখন আমাকে যেতে হবে। তখন 23-এ না দিয়ে 24-এ দিলাম। 24-এ টিকে গেলাম। টিকে যাওয়ার পরে মেডিকেল, তো মেডিকেল হবে। মেডিকেলের মধ্যে ওখানে একটা ঘটনা ঘটলো। ওই সময় আমার এই যে জিয়া আছে না, জিয়ার সাথে আমার তখন প্রথম আমার দেখা। তখন থেকে ও যে 2 নম্বর, ওটা আমার এবং ওটা একটা ঘটনা আছে, ওটা আপনারা এটা না বলে আর সময়টা নষ্ট করতে চাই না, ওটা আমার ফেসবুকে আছে, ফেসবুক থেকে দেখে নিন। ওখানে একটা ঘটনা ঘটছে, এবং ওখানে জাস্ট ওই যে অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে যেয়েই আমার 6 মাস আমি ইয়ে হয়ে গেছে আর কি, আমার চলে গেছে জীবন থেকে। আমি 6 মাসের জুনিয়র অফিসার ক্লাসমেটদের কাছ থেকে। তো এখন গেল হচ্ছে আপনার ক্যারিকুলাস লাইফ। নাও আসেন, এরপরে আসে হচ্ছে এরপরে আসে আর কোথায় বলা যায়,